নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। আর.জি. কর হাসপাতাল আর্থিক দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল দেশের শীর্ষ আদালত তার আবেদন খারিজ করে দেয়। আর.জি. কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এটা আমরা সবাই জানি। এবং ওই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবং সেই তদন্তেরই নির্দেশ দেওয়া হয়। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার আবেদন শুক্রবার অর্থাৎ গতকাল খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদুওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। শুক্রবার সন্দীপের মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ জানায় সিবিআই তদন্তের উপর এখনই তারা কোনো রকম হস্তক্ষেপ করতে চাইছে না। এই ঘটনার তদন্ত যে স্বচ্ছভাবে হচ্ছে তা নিশ্চিত করতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরই। আর.জি. করের আর্থিক দুর্নীতি নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলছে। সন্দীপের আইনজীবীর উদ্দেশ্যে এদিন প্রধান বিচারপতিকে প্রশ্ন করতে দেখা যায় যে একজন অভিযুক্ত হিসেবে আপনার মক্কেলের অবস্থানের কি গ্রহণযোগ্যতা রয়েছে। এরপর সন্দীপের আইনজীবী বলেন কোর্টে দাঁড়িয়ে, আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ঠিকই, কিন্তু আর.জি. কর চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে আমার মক্কেল কোনোভাবেই যুক্ত নয়। শুধু দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাহলে জনস্বার্থ মামলায় কেন তার নাম এলো? আরো বলেন সন্দীপের আইনজীবী গতকাল আদালতে দাঁড়িয়ে যে সিবিআই যে তদন্ত করছে আমার মক্কেল তার বিরোধিতা করছে না, কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ আমার মক্কেল দুর্নীতি চক্রে জড়িত তা সত্য নয়। এই মন্তব্য অত্যন্ত ক্ষতিকারক আমার মক্কেলের জন্য। এরপর প্রধান বিচারপতি বলেন এটা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ, তদন্ত এই মুহূর্তে চলছে, আমরা এ বিষয়ে সিবিআই এর কাছেও তথ্য চেয়েছি। এরপর সন্দীপের আইনজীবী ফের বলেন আমরাও চাই সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক। হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে যে অভিযোগ আনা হয়েছে তা নিরপেক্ষ তদন্ত হোক। এরপরই প্রধান বিচারপতি বিরক্ত হয়ে বলেন এটা কি একজন অভিযুক্ত বলতে পারে বা আবেদন করতে পারে? সন্দীপের বিরুদ্ধে হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ করেছিলেন আর.জি. করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। শুধুমাত্র এই বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে নয়, আরো অনেক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আক্তার আলী সাহেব। প্রধান বিচারপতি জানান যে আক্তারকেও এখনো আদালত কিন্তু ক্লিনচিট দেননি, তবে সন্দীপ যে আবেদন নিয়ে শীর্ষ আদালতে এসেছে তার গ্রহণযোগ্যতাই নেই। এরপরই শুক্রবার মামলা খারিজ করে দিতে দেখা যায় আদালতকে। সন্দীপ ঘোষের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার পরই আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে পোস্ট করে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকন্দু শেখর রায়। তবে সরাসরি ধৃত সন্দীপের নাম তিনি উল্লেখ করেননি তার এক্স হ্যান্ডেলে। তিনি সেখানে শুধু ঘোষ এই কথাটি উল্লেখ করেছেন এবং সিবিআই এর হাতে গ্রেপ্তার আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ এই কথাটি উল্লেখ করেছেন।
শুক্রবার শুভেন্দু শেখর রায় লিখেছেন, জনস্বার্থ মামলায় নাক গলানোর কোনো অধিকার অভিযুক্তের নেই। একদমই সেই প্রসঙ্গটাই কিন্তু সেই প্রশ্নটাই সুপ্রিম কোর্টও তুলেছে এবং খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত আমরা যদি দেখি তাহলে দেখবো 3 সপ্তাহ ধরে আরজিকর কাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য, নানা পোস্ট করে চলেছেন সুখেন্দু বাবু। এমনকি 14ই আগস্ট আপনাদের মনে আছে, মেয়েদের রাত দখল কর্মসূচিতেও তিনি যোগ দিয়েছিলেন মেয়ে এবং নাতনিকে নিয়ে। তার একাধিক পোস্ট ইতিমধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে, প্রতিদিন বাড়িয়ে চলেছে সেই অস্বস্তি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটি বাংলোর হদিশ আবার শুক্রবার দিন পাওয়া যায় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। ক্যানিং 2 ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবুজ রঙের দোতলা একটি বাংলো। বাংলোর উপরে জলজল করছে লেখা সঙ্গীতা সন্দীপ ভিলা। বাংলাটির চারিদিকে রয়েছে লম্বা উঁচু পাঁচিল। স্থানীয়দের একাংশের দাবি এই বাংলাটি সন্দীপ ঘোষেরই। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ডাক্তারবাবুকে এই বাংলোতে প্রায় আসতে দেখা যেত, এমনটাই দাবি করেছেন তারা। স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং নিজের নাম মিলিয়েই বাংলোটির নাম রেখেছেন সন্দীপ, এবং আপনারা যদি নামটা দেখেন সন্দীপা ভিলা। বাংলো এবং বাংলো সংলগ্ন কয়েকশো বিঘা জমিতে খামার বাড়ি তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ এবং স্থানীয় কিছু যুবকদের নিয়ে সেখানে ওই খামার বাড়ি পরিচালনার কাজ করতেন সন্দীপ ঘোষ, এমনটাই স্থানীয়রা দাবি করেছে। এদিকে শুক্রবারই আমরা দেখলাম যে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি সহ সন্দীপ ঘোষের সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিপ্লব সিং, কৌশিক সামথিং নাম আরো আছে, তাদের বাড়িতেও কিন্তু হানা দিল ইডি আধিকারিকেরা। এবং আমরা দেখলাম বেলেঘাটার বাড়ির বাইরে ভোর 6টার সময় পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকেরা, কিন্তু তারা বাড়ির ভেতরে ঢুকতে পারছিলেন না, যেহেতু বাড়ি তালাবন্ধ ছিল। তাই তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যায় সিজিও কমপ্লেক্সে এবং তারা পুনরায় আবার ফিরে আসেন 9টা নাগাদ এবং তারপরে খোলা হয় তালা এবং তারা ভেতরে ঢুকে তল্লাশি করেন। একদিকে যখন সন্দীপ ঘোষের মামলা দেশের শীর্ষ আদালতে খারিজ হয়ে যাচ্ছে, একদিকে ওই দিনই সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজায়। ঠিক সেই দিনই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির পাশাপাশি সন্দীপ ঘোষের সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কয়েকজনের হাওড়ার বাড়ি সহ বিভিন্ন জায়গার বাড়ি গিয়ে তল্লাশি করল ইডি আধিকারিকেরা। এবং আমরা দেখলাম ইডি আধিকারিকেরা পৌঁছে গেলেন দক্ষিণ 24 পরগনায় প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ি। কে এই প্রসূন চট্টোপাধ্যায়? একবার বলবো সেই ভিডিওটা আপনাদের আরো একবার দেখাতে, পিসিআর কে বলবো যে সেই ভিডিওটা আরো একবার চালানো হোক। আপনারা আগেও দেখেছেন, বহু সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, আমরাও দেখিয়েছি যে 9ই আগস্ট ওই অভিশপ্ত রাতের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর তার দেহ যে সেমিনার রুমে পাওয়া গিয়েছিল, সেই সেমিনার রুমে ঠিক করছিল লোকে লোকারণ্য ছিল সেই সেমিনার হল। পুলিশ দাবি করেছিলেন সেখানে আরজিকর হাসপাতালের ডাক্তার ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না, কিন্তু আমরা ছবিতে দেখিয়েছি সন্দীপ ঘোষের আইনজীবী তিনি উপস্থিত ছিলেন, আরো বেশ কয়েকজন ডাক্তার তারা উপস্থিত ছিলেন, অডাক্তার কু ডাক্তার তারা উপস্থিত ছিলেন এবং এই কু ডাক্তারদের
বা অডাক্তারদের দলে ছিলেন এই প্রসূন চট্টোপাধ্যায়। এই প্রসূন চট্টোপাধ্যায় আসলে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর, যাকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন এরা সবাই ডাক্তার এবং সবাই আরজি করের ডাক্তার। কিন্তু এই প্রসূন চট্টোপাধ্যায় আসলে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর এবং তিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং ওই আগেও বলেছিলাম ওই উত্তরবঙ্গ লবির দাস প্রথার একজন সদস্য, দাস প্রথার একজন অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য এই প্রসূন চট্টোপাধ্যায়। এবং আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় তার বাড়ি যখন তল্লাশি চলছিল তার কয়েক ঘন্টা পরেই তাকে আটক করে ইডি আধিকারিকেরা তারা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন। আমরা গতকাল দেখেছি, সেই ছবি আপনারা দেখছেন। একটা বৃহত্তর নেক্সাস গড়ে তুলেছিলেন সন্দীপ ঘোষ, বৃহত্তর নেক্সাস। এবং অনেকেই মনে করছেন এবং দাবি করছেন যে এই অপরাধ জগৎ যেটা আরজি করকে কেন্দ্র করে এই সন্দীপ ঘোষ বা সন্দীপ ঘোষেরা তৈরি করেছিলেন, সেই জগৎ সম্পর্কেই অনেক কিছু জেনে গিয়েছিলেন মৃত ওই মহিলা চিকিৎসক, এবং যে কারণে তাকে প্রাণ দিতে হলো, তাকে ধর্ষিত হতে হলো, তাকে প্রাণ দিতে হলো। এই জঘন্যতম ঘটনা ঘটানোর পেছনে এই সন্দীপ ঘোষ বা সন্দীপ ঘোষেদের এই আরজি কর হাসপাতাল বা কলকাতা শহরের আর অন্যান্য সরকারি হাসপাতালকে কেন্দ্র করে যে অপরাধ জগৎ সৃষ্টি হয়েছে তারই অনেক কিছু জেনে গিয়েছিলেন বলে অনেকেই দাবি করছেন। এবং সে কারণেই তদন্তকারী আধিকারিকেরা যেমন মনে করছেন যে এই খুনের সঙ্গে এই অপরাধ বা এই আর্থিক দুর্নীতির কোথাও একটা যোগসূত্র রয়েছে, এমনভাবেই হয়তো আদালতও মনে করছে যে বৃহত্তর ষড়যন্ত্রেরই একটা অংশ ছিল এই ধর্ষণ এবং খুন, যে কারণে তারা বিশেষ তদন্তকারী দল যেটা রাজ্য সরকার গঠন করেছিল, অনেকেই দাবি করেন যে সারদা কাণ্ডের সময়ও এরকম বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল, যারা কিনা আসলে যে সমস্ত প্রমাণ ছিল সারদা মামলার সেগুলোকে নষ্ট করেছিল। এক্ষেত্রেও সেই নষ্ট হতে পারে, এই কারণেই রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দলের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে, এবং সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেয়। একদিকে যেমন তদন্তকারী সংস্থা তারা ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্ত করছে, তার পাশাপাশি সিবিআই আর্থিক দুর্নীতিরও আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতিরও তদন্ত করছে, এবং সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা। আগামী দিনে কি তথ্য আরো উঠে আসে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।